পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম রায়ানকে পুলিশ নিয়ে যাচ্ছে বিচারের আশায় কোর্টে। ওদিকে পারুল একটা সাইকেল করে চলে আসছে দ্রুত গতিতে। দুটো পুলিশ তাড়া করেছে ওকে। ও প্রমাণ দেখাতে চায় যাতে রায়ানের বিরুদ্ধে অভিযোগটা উঠে যায়। ধাক্কা লেগেছে পুলিশের গাড়ির সাথে, উল্টে পড়ে গেছে। ছুটে এসছে বসুবাড়ির লোকজন, ওকে তুলেছে। অবাক হয়ে গেছে পারুলকে দেখে। পুলিশকে বলেছে, আপনারা একটা সুযোগ দিন, আপনারা চলুন ডিকে যে বাড়িতে খুন হয়েছে আমি প্রমাণ করে দেবো রায়ান কিছু করেনি। পুলিশ বলেছে, দেখো তুমি যদি আমাদের সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমাকেও আমরা শাস্তি দেবো রায়ানের সাথে। তখনও বলেছে, আমি মেনে নিলাম, খুনের দায়টা আমার ঘাড়ে নিয়ে নেব, রায়ানকে আপনারা ছেড়ে দেবেন। রায়ানের পাশে বসেছে। আশা করেছিল রায়ান যে পারুল কিছু একটা করবে। তারপর ডিকের ফ্ল্যাটে নিয়ে গেছে। এবার ও প্রমাণ দেখাবে। প্রথম প্রমাণ হচ্ছে যে কি করে আততায়ী ঘরে ঢুকলো। রায়ান সামনে দিয়ে ঢুকেছে, তখন 12টা বাজে। ওর সাথে ফোনই করছিল। রায়ানকে বলেছে যে ডিকা কি তোকে ওয়াইনের বোতল দিয়েছিল? বললো না, আমাকে বলেছিল এখান থেকে নিয়ে নিতে, আর ঘুমে ক্লান্ত হয়েছিল, বলেছিল বাইরে থেকে লক করে চলে যেতে, তাই নিজের ঘরে চলে গেছে, আমিও বাইরে থেকে লক করে দিয়েছি দরজাটা। বলল পুলিশকে, দেখুন ও চলে গেছে বাইরে দিয়ে, তাই সিসিটিভি ফুটেজে রায়ানকে দেখা গেছে, কিন্তু যে আততায়ী সেই কিন্তু সামনে দিয়ে ঢুকেনি, ঢুকেছে পেছন দিয়ে। তখন বলল, দেখুন দরজাটা আপনারা বন্ধ করে দিন, আমি বাইরে যাচ্ছি। বাইরে চলে গেছে। এবার বাইরে থেকে ও দরজাটা খুলে দিয়েছে। বলল, এই যে দেখুন আমি বাইরে থেকে চলে এলাম। আততায়ী এইভাবেই ঢুকেছে। ঢুকে ও সমস্ত প্ল্যানটা আগে থেকে করে রেখেছিল। তখন বলল, এই আততায়ী কে? ডিকের কি পরিচিত কেউ? বলল, দেখুন পরিচিতও হতে পারে, কিংবা ভাড়া করা কোনো গুন্ডাও হতে পারে যে মারতে এসেছিল, কারুর রাগ আছে ডিকের ওপর, কে হতে পারে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যে এসছিল সে এদিক দিয়েই এসছিল, প্ল্যান করে এসছিল, আর আগে থেকে সমস্ত আটঘাট বেঁধে দেখে রেখেছিল কোন দিক দিয়ে ঢোকা যায়, কিভাবে মার্ডার করবে, সমস্ত কিছু। আর এই দেখুন এসি, বাইরের যে ঘর সেখানকার এসিটা দেখুন খোলা রয়ে গেছে। ডিকের ঘরে দুটো এসি, ভেতরে একটা আর বাইরে একটা। লোকটা জানতো যে সারা রাত বিভিন্ন ফ্ল্যাটে এসি চলে, কতটা ক্যাপাসিটি সেটা বুঝে গেছিল। যদি দুটো এসি একসাথে চলে ফিউজ উড়ে যাবে, সেই জন্য ইচ্ছে করে ও বাইরে ঘরে এসিটাকে চালিয়ে দিয়েছিল, যার ফলে ফিউজ উড়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে। তারপরে ডিকে ঘুমোচ্ছিল, কিন্তু ডিকেকে বাইরে বের করতে হবে, না হলে তো ওকে মার্ডার করা যাবে না। যেই ডিকে ঘর থেকে বেরিয়েছে ও একটা জায়গা দেখেছে, এখানেই দাঁড়িয়েছিল, ডিকের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ধারালো কোনো কিছু অস্ত্র দিয়ে মেরেছে এমনভাবে ডিকে কথা বলার সুযোগ পায়নি, ছিটকে গিয়ে পড়েছে। তারপর দেখুন এই যে দুটো ঘড়ি দেখতে পাচ্ছেন, একটা ইলেকট্রিকে চলে আর একটা নর্মাল, একটায় বাজে 9টা, একটায় 9:30। এটা কি করে হলো? লোডশেডিং হয়ে গেছিলো, যার জন্য আধ ঘন্টা তফাৎ হয়ে গেছে। তার মানে কি, যে আততায়ী সেই এটা করেছে। আর যখন সে সব কাজ ছেড়ে পালিয়ে গেছে পেছন দিয়ে, আমরা কিন্তু ফোনে শুনেছিলাম কুকুরের চিৎকার। কুকুর কেন চিৎকার করছিল সেটা তো বোঝা যায়নি। তখন ওদের মনে হয়েছে মেয়েটা হয়তো সঠিক বললে বলতেও পারে। বলল, দেখো তো ল্যাম্পপোস্টের পেছন দিকে সিসিটিভি ফুটেজের কিছু পাওয়া যায় কি না। একজন চলে গেল, এসে বলল, এই মেয়েটা ঠিকই বলেছে, একজনকে দেখা গেছে মুখ ঢাকা, গ্লাভস পরা, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, পেছন দিয়েই উঠেছিল। এবার প্রমাণ হলো যে রায়ান কিছু করেনি। পুলিশ অফিসার খুব খুশি পারুলের এই বিশ্লেষণ দেখে, বলছে, তোমার বুদ্ধির তারিফ করতে হয়,
তুমি কি করো? বলল যে আমি স্টুডেন্ট। ও বলছে তাহলে তো আপনারা বুঝতে পারছেন রায়ান কিছু করেনি, ওকে আপনারা ছেড়ে দিন। বলছে হ্যাঁ তা তো বটেই, তুমি এত বড় একটা কেস এত সহজে আমাদের বুঝিয়ে বললে, না হলে তো ভুল সিদ্ধান্ত নেওয়া হতো। বসু পরিবারকে বলল আপনারা আপনাদের ছেলেকে নিয়ে চলে যেতে পারেন। ওরা ভাবতেও পারেনি পারুলের এত বুদ্ধি, ওর বুদ্ধির কাছে সব হেরে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে রায়ান। পুলিশ ওখান থেকে চলে গেল, ওরা আবার কেসটা সলভ করবে। ছেড়ে দিল রায়ানকে। রায়ান সবার সামনেই পারুলকে জড়িয়ে ধরল, বলছে জন্তু তোর এত বুদ্ধি, ওর জন্য বেঁচে গেল। পারুল বলল দেখ তুই আর ভুল করিস না, পরিবারের লোকজনকে কাঁদিয়ে তুই আর যাস না কোথাও, ওদের কথা শোন, খারাপ লোকেদের সাথে মেলামেশা করিস না, বাড়িতে থাক, বড়দের কথা শুনবি, এতে তোর ভালোই হবে। দুজন দুজনকে জড়িয়ে আছে, পরিবারের বাকি সদস্যরা হাঁ করে তাকিয়ে আছে, দাদুও কিছু বলছে না। শিরিন ওখানে ছিল, সেও অবাক যে রায়ান পারুলকে জড়িয়ে ধরেছে। পারুল ছাড়া ওকে কেউ ছাড়াতে পারতো না। পারুল কাজ শেষ করেছে, রায়ানের মাকে বলেছে কাকিমা আমি বলেছিলাম আপনার ছেলেকে আপনার কাছে ফেরত দিয়ে দেবো, আমি আপনার ছেলেকে দিয়ে দিলাম আপনার হাতে, এবার আমার কাজ শেষ, আমি এবার চলে যাচ্ছি। ও ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, দাদু চিৎকার করে বলল দাঁড়াও। পারুল চমকে গেছে, বাড়ির সকলেও অবাক যে পারুলকে কেন দাদু ডাকছে। বলল যে বসু বাড়িতে ফিরে চল। তখন বলছে আমি তো এক জায়গায় থাকি। তখন বললো ওটা কি তোর থাকার জায়গা? একটা টিনের চালের ঘর, কিন্তু আমরা যা দেখেছি ডিন স্যারের বাড়িতেই তো ও থাকে। তখন বলল আমার এই আশ্রয়টুকুই আছে। দাদু আপনি তো আমাকে আপনাদের পরিবার থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, আবার যে আমাকে পরিবারে সামিল হতে বলছেন। বলছে যে সবাই আমাকে ভাবে আমি খুব কড়া প্রকৃতির লোক, কিন্তু আমি শাসনও করি, আবার যে ভালো মানুষ তার যোগ্য সম্মানও দিই। আমি বলেছি তুই বাড়ি যাবি, তুই আমার সাথে বাড়ি যাবি, কিন্তু পারুল সহজে রাজি হতে পারছে না। ওদিকে শিরিন অস্থির হয়ে যাচ্ছে, পারুলকে বাড়ি নিয়ে যাবে তার মানে রায়ানের সাথে থাকবে, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ও তো রায়ানের সাথে লিভ ইন করবে ভেবেছিল, একসাথে থাকবে, ভবিষ্যৎটা কাটাবে, কিন্তু সেই পারুল ওদের মাঝে ঢুকে এলো। ওকেও কিছুতেই ছাড়বে না, রায়ানকে ছাড়বে না, রায়ানকে ধরে রাখতে হবে, সেই জন্য ও প্ল্যান করছে। এরপর কি হয় আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।